তো গাইজ, যেমন আমরা গত এপিসোডে দেখেছিলাম, এল্ডার জোয়ান এবং বাকি এল্ডার্স সানমুন এম্পায়ার বর্ডারে আক্রমণ করে আর্মির মনোযোগ নিজেদের দিকে টেনে নিয়েছিল। সেই সুযোগের ফায়দা তুলে ইউয়াও এবং তার বন্ধুরা বন্দীদের বাঁচাতে বেরিয়ে পড়ে। এবার আমরা টিয়ান রেনের দিকে তাকাই। শ্রেক একাডেমির এল্ডার্সের আক্রমণের কারণে তার অনেক সৈন্য মারা যায়, আর এতে সে ভীষণ রেগে যায়। সে বলে, এত সৈন্য মারা গেল, সোল টুলস নষ্ট হয়ে গেল, শেষ পর্যন্ত আমাদের আর্মি কি করছে? তাড়াতাড়ি গিয়ে ইম্পিরিয়াল মাস্টারকে প্যালেসে ডাকো, আমার ওনার সাথে কিছু জরুরি কথা আছে। সে জুজিকে জিজ্ঞেস করে, তোমার মতে এখন আমাদের কি করা উচিত? জুজি বলে, আমার কাছে সবকিছুই খুব অদ্ভুত লাগছে। শ্রেক একাডেমি আর সানমুন এম্পায়ারের মধ্যে যুদ্ধ সব সময় দুই দিক থেকেই চলে। শুরুতেই বোঝা যায় না কে জিতবে, কিন্তু তারা হঠাৎ আক্রমণ করে বসেছে আর সব সুপার ডৌলুও লেভেলের মাস্টার্সদের বর্ডারে পাঠিয়েছে। আমার মনে হচ্ছে শ্রেক একাডেমি আমাদের মনোযোগ ঘুরিয়ে দিয়ে অন্য কোনো প্ল্যান করছে। তারা তাদের সবচেয়ে শক্তিশালীদের ফাইটে পাঠিয়েছে, কিন্তু তাদের আর্মির কোনো খোঁজ নেই। তারা চায় আমাদের শক্তিশালীদের ব্যস্ত রাখতে, যাতে আমরা তাদের আসল প্ল্যান বুঝতে না পারি। টিয়ান রেন বলে, তুমি বলতে চাইছ শ্রেক একাডেমি এই আক্রমণের মাধ্যমে আমাদের মনোযোগ সরাতে চাইছে, আর তাদের আসল প্ল্যান অন্য কিছু? তাহলে আমাদের খুব সাবধান থাকতে হবে। এদিকে ইউয়াও আর তার সঙ্গীরা সানরাইজ সিটির মেইন গেটে পৌঁছে যায়, কিন্তু সেখানে চারদিকে গার্ড আর সোল টুলস ছিল। কেঠো বলে, গেটের সিকিউরিটি খুবই কড়া, এখানে বিভিন্ন লেভেলের অ্যাটাক সোল টুলসের সাথে সোল পাওয়ার ডিটেকশন সোল টুলসও আছে। শাসি বলে, তুমি ঠিক বলছো, গেটে থাকা গার্ডরা খুব কড়াভাবে সবাইকে চেক করছে। যারা ঢুকছে তাদের সোল পাওয়ার পরীক্ষা করা হচ্ছে। যদি তারা আমাদের সোল পাওয়ার জেনে যায়, তাহলে আমাদের ঢুকতে দেবে না, এমনকি আমাদের ধরে ফেলতেও পারে। জুচেন বলে, সিটির বাইরে ৩৪,০০০ সৈন্যের আর্মি আছে। যদি আমরা তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করি, তাহলে বেঁচে থাকতে পারব না। কেঠো বলে, এই মুহূর্তে সোল পাওয়ার ডিটেকশন সোল টুলস আমাদের জন্য খুবই বিপজ্জনক। এগুলো এত ভালো যে সামান্য সোল পাওয়ারও ধরতে পারে। ইউয়াও বলে, তোমরা সবাই ভিড়ের সাথে গেটের দিকে যাও, আমি সোল পাওয়ার ডিটেকশন সোল টুলস এড়ানোর উপায় খুঁজছি। গেটের গার্ড কেঠো আর তার সঙ্গীদের ওপর সন্দেহ করে, তাই তাদের কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। কেঠো বলে, আমরা মিংবু সিটি থেকে কমলা বিক্রি করতে এসেছি। কিউ খুব ভয় পেয়ে গিয়েছিল। তাকে দেখে গার্ড অবাক হয়ে যায়, তাই প্রথমে তাকেই ডিটেকশন সোল টুলের কাছে ডাকে। কিউ আরও বেশি ঘাবড়ে যায়। সে গার্ডকে বোকা বানানোর জন্য মিষ্টি করে কথা বলতে শুরু করে, কিন্তু গার্ড তার ফাঁদে পড়ে না, তাকে সরাসরি ডিটেকশন সোল টুলের দিকে পাঠিয়ে দেয়। কিউ গেট পার হওয়ার আগেই ইউয়া সিটি গেটের থেকে দূরে একটি বিস্ফোরণ ঘটায়। এতে সবার মনোযোগ সেদিকে চলে যায়, আর সেখানে হুলস্থুল পড়ে যায়। সিটি গেট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। সুযোগ বুঝে কেঠো আর তার সঙ্গীরা ভিতরে ঢুকে পড়ে। ইউয়াও পিছনে থেকে যায়। কিউ এতে ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে, ইউয়াও কোথায় রয়ে গেল? সে একা ডিটেকশন সোল এড়াতে পারবে না। ইউয়াও তার মাইন্ড পাওয়ার ব্যবহার করে বলে, আমার জন্য চিন্তা করো না, তোমরা সবাই সিটির ভিতরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করব। কিউ তাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু সানশি তাকে বুঝিয়ে সিটির ভিতরে নিয়ে যায়। সানমুন এম্পায়ারের গার্ডরা বিস্ফোরণের জায়গায় গিয়ে তদন্ত করে, কিন্তু তারা এর কারণ জানতে পারে না, তাই আবার সিটি গেটে ফিরে এসে পাহারা দিতে থাকে। ইউয়াও ডিটেকশন সোল টুলের কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করায়, কিন্তু সোল টুল তার সোল পাওয়ার শনাক্ত করতে পারে না, আর সে গেটের ভিতরে ঢুকে যায়। সে মনে মনে ভাবে, ৩ মাসের প্র্যাকটিসের পর আমি আমার মেন্টাল পাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি এবং কাল্টিভেশন কোরের সোল পাওয়ার লক করতে পারি। সেই কারণেই ডিটেকশন সোল টুল আমার সোল পাওয়ার ধরতে পারেনি। কিথো আর তার সঙ্গীরা একটি রেস্টুরেন্টে বসে ইউয়াওয়ের জন্য অপেক্ষা করতে থাকে। রাত হয়ে যায়, তবুও ইউয়াওয়ের কোনো খোঁজ নেই, তাই সানশি সিটির মধ্যে ঘুরে তাকে খুঁজতে বেরোয়। ইউয়াও তার কাছে এসে যায়, আর দুজনেই তাদের বন্ধুদের কাছে ফিরে যায়। ইউয়াও বলে,
যেমন আমরা সবাই জানি, সানরাইজ সিটির নিরাপত্তা খুবই কড়া, আর কোনো সোল পাওয়ার থাকা ব্যক্তি সহজে সিটির ভিতরে ঢুকতে পারে না। সেই কারণে বন্দীদের অবস্থান খুঁজে বের করা আমাদের জন্য কঠিন হবে। আমার মনে হয় সাধারণ মানুষের চোখ থেকে লুকানোর জন্য সানমুন এম্পায়ার বন্দীদের কোনো আন্ডারগ্রাউন্ড ওয়্যারহাউস বা সিক্রেট চেম্বারে লুকিয়ে রেখেছে। কিউ এতে খুব খুশি হয়ে যায়। সে বলে, যদি বন্দীদের আন্ডারগ্রাউন্ড কোথাও লুকিয়ে রাখা হয় তাহলে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমরা আন্ডারগ্রাউন্ড টানেলের সাহায্যে তাদের খুঁজে বের করতে পারি। এতে গার্ডদের কাছেও আমাদের সম্পর্কে কিছু জানা যাবে না। ভালো হবে যদি আমরা আজ রাত থেকেই বন্দীদের খোঁজা শুরু করি। এই মুহূর্তে আমরা শত্রুর এলাকায় আছি। আমরা কোনো তাড়াহুড়ো করে বোকামি করতে পারি না। প্রথমে আমাদের পরিস্থিতি বুঝে প্ল্যান মানাতে হবে। যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তাহলে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে এবং আমরা বন্দীদের উদ্ধার করতে পারব না। আজ রাতে আমরা সবাই বিশ্রাম নেব আর কাল সকাল হতেই আলাদা হয়ে গার্ডদের পজিশন আর গোপন জায়গাগুলো খুঁজে বের করব। কিন্তু মনে রেখো, আমাদের সব কাজ গোপনে করতে হবে, কারণ যদি আমরা ধরা পড়ি তাহলে বন্দীদের উদ্ধার তো দূরের কথা, আমরা নিজেরাও বাঁচতে পারব না। পরের সকালে সবাই সিটিতে ঘুরে দেখার জন্য প্রস্তুত হয়ে যায়। জুয়াও শাসিকে বলে, আপনাকে একজন ব্যবসায়ীর অভিনয় করতে হবে যে রেয়ার মেটালস কিনতে সানরাইজ সিটিতে এসেছে। জো চেন আপনার বডিগার্ড হয়ে থাকবে। তোমরা দুজন সিটির উত্তর দিক নজরে রাখবে। সে কেথোকে বলে, তোমাকে গুইয়ের সাথে মিলে একজন অরেঞ্জ সেলারের অভিনয় করতে হবে। তোমরা পুরো সিটিতে ঘুরে গার্ডদের পজিশনের দিকে নজর রাখবে। যদি কিছু অদ্ভুত লাগে সাথে সাথে আমাদের জানাবে। আমি কিউএর সাথে মিলে আর্মি ক্যাম্পে গিয়ে তাদের গোপন তথ্য বের করার চেষ্টা করব। যদি কিছু গুরুত্বপূর্ণ পাই সাথে সাথে সবাইকে জানাবো। সে কিউকে নিয়ে আর্মি ক্যাম্পের দিকে চলে যায়। কিউ বলে, আমাদের কি পার্টনার সেজে অভিনয় করতে হবে? কিন্তু আমি তোমার হাত ধরে ঘুরতে পারবো না। যদি কেউ আমাকে তোমার সাথে দেখে আর ভবিষ্যতে আমার বিয়ে না হয় তাহলে আমি কি করব? তার এই বোকা বোকা কথায় ইউয়াও কাজ করতে সমস্যায় পড়ছিল, তাই সে তাকে গুলিয়ের কাছে পাঠিয়ে দেয়। জো চেন এক লোককে থামিয়ে হোলি স্পিরিট চার্চ সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু লোকটি এ সম্পর্কে কিছুই জানত না। হঠাৎ সিটি গার্ডরা সেখানে আসে, কিন্তু তাদের দেখার আগেই জো চেন সেখান থেকে সরে যায়। সে সিটি গার্ডদের অটোগ্রাফ নেওয়ার ভান করে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, যাতে তার সঙ্গীরা কাজ করতে পারে। ইউয়াও আর্মি ক্যাম্পের আশেপাশে ঘুরে তার মেন্টাল ডিটেকশন স্কিল ব্যবহার করে পুরো ক্যাম্প পর্যবেক্ষণ করে এবং একটি ম্যাপ তৈরি করে যাতে বন্দীদের রাখা জায়গা খুঁজে পাওয়া যায়। সবাই আবার রেস্টুরেন্টে ফিরে আসে, কিন্তু কেউই তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়নি। শুধু ইউয়াও তখনও সিটিতে ঘুরছিল। সে ভাবে, এত খোঁজার পরও আমি বন্দীদের সম্পর্কে কিছু জানতে পারলাম না, আর গার্ডদের ছাড়া এখানে কারোর কাছেই সোল পাওয়ার নেই। তাহলে কি আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছে? বন্দীদের কি অন্য কোথাও রাখা হয়েছে? ঠিক তখনই সে সোল পাওয়ার অনুভব করে। সে দেখতে যায়। সেখানে সে একজন সোল মাস্টারকে দেখে যে মেয়ের বেশে মানুষদের কাছে গ্রিন ওয়াটার বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু রাত 12টা বাজতেই সে সেখান থেকে চলে যায়। তার একটি টোকেন নিচে পড়ে যায়, আর ইউহাও সেটি তুলে নিয়ে লোকটিকে অনুসরণ করতে শুরু করে। লোকটি একটি বারে ঢুকে যায়। ইউহাও তার পেছনে বারে ঢুকে পড়ে। সেখানে অনেক মানুষ বসে মজা করে মদ খাচ্ছিল, কিন্তু ইউহাও ঢুকতেই সবাই চুপ হয়ে যায় এবং রাগ ভরে তার দিকে তাকাতে থাকে। ইউহাও কিছু না বলে সামনে এগিয়ে যায়, আর কেউ তাকে কিছু বলে না। সে একটি সিক্রেট রুমে পৌঁছে, যেখানে একজন ইভিল সোল মাস্টার সেই লোকটিকে ঝুলিয়ে রেখে মারছিল। আমি তোমাকে এত সহজ একটা কাজ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটাও করতে পারোনি। তুমি কোনো কাজের না। লোকটি বলে, আমি কাজটা শেষ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। কিন্তু আপনাকে রাগ করার দরকার নেই। আপনি যদি আমাকে আরেকটা সুযোগ দেন, আমি কাজটা শেষ করব। ইভিল সোল মাস্টার বলে, তুমি কিছুই করতে পারো না, আর আমার মনে হয় না তুমি আর আমার কোনো কাজে আসবে, কেননা আমি তোমাকে বলি দিয়ে আমার মার্শাল সোলের পাওয়ার বাড়িয়ে নি। ইউহাও রুমের বাইরে দাঁড়িয়ে চুপচাপ তাদের কথা শুনছিল, কিন্তু ইভিল সোল মাস্টার তার উপস্থিতি টের পেয়ে যায়। ইউহাও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইভিল সোল মাস্টার তার পিছু নিতে শুরু করে। ইউহাও ভাবে, যদি আমি এখানে এর সাথে লড়াই করি তাহলে সিটি ডিফেন্স গার্ডদের মনোযোগ আমাদের দিকে চলে আসবে, আর আমরা সবাই ধরা পড়ব। ভালো হবে যদি আমি এটাকে কোনো নির্জন জায়গায় নিয়ে যাই যেখানে কেউ আমাদের দেখতে পাবে না। ইভিল সোল মাস্টার তার স্কিল ব্যবহার করে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইউহাও তা এড়িয়ে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। ইউহাও বলে, তোমরা বন্দীদের আলাদা আলাদা জায়গায় কোথায় লুকিয়ে রেখেছ? ইভিল সোল মাস্টার বুঝে যায় যে ইউহাও ইচ্ছা করেই তাকে এখানে নিয়ে এসেছে। ইউহাও তার 5 সোল রিং অ্যাক্টিভেট করে। এটা দেখে ইভিল সোল মাস্টার হেসে ওঠে। সে বলে, তুমি শুধু একটা সোল কিং, আর তুমি আমাকে মারার জন্য নির্জন জায়গায় নিয়ে এসেছ? সে তার 8 সোল রিং অ্যাক্টিভেট করে। ইউহাও এটা দেখে বেশ অবাক হয়ে যায়। ইভিল সোল মাস্টার তার ভেঞ্জফুল স্পিরিট অ্যাক্টিভেট করে জোরে জোরে হাসতে থাকে। সে বলে,
তুমি কি কখনো 15 বছরের একটা মেয়ের মার্শাল সোল মিউটেট হতে দেখেছ? আমি নিশ্চিত তুমি এমন কিছু কখনো দেখনি, কিন্তু 15 বছর বয়সেই আমার মার্শাল সোল মিউটেট হয়ে গিয়েছিল। তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে একজন মহিলা তাকে মারছিল, কিন্তু হঠাৎ তার ভেঞ্জফুল স্পিরিট অ্যাক্টিভেট হয়ে সেই মহিলাকে মেরে ফেলে। ইউহাও তার ব্লু স্কাই স্করপিয়ান সোল বোন ব্যবহার করে ইভিল সোল মাস্টারের পেছনে টেলিপোর্ট হয়ে যায়। সে সোল শক দিয়ে তার উপর আক্রমণ করে, যার ফলে ইভিল সোল মাস্টার মাথা ঘুরতে থাকে। সে ভীষণ রেগে যায়। সে বলে, এখন আমি তোমাকে খুব খারাপভাবে মারব। এইভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা সেই ইভিল সোল মাস্টার ভিয়ানকে দেখি। সে ইউহাওকে বলে, তুমি আমাকে রাগিয়ে খুব বড় ভুল করেছ, এখন তুমি খুবই ভয়ঙ্কর মৃত্যু পাবে। সে তার উইভ দিয়ে ইউহাওর ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইউহাও তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তারপর ভিয়ান তার 4th সোল স্কিল রেঞ্জিং ইভিল স্পিরিটসের সাহায্যে ইউহাওর ওপর আক্রমণ করে। অনেকগুলো ইভিল স্পিরিটস ইউহাওর চারপাশে ঘুরে তাকে আক্রমণ করতে শুরু করে। ইউহাও তার হাউডং ফিস্টের সাহায্যে তাদের অবস্থা খারাপ করে দেয়। এতে ভিয়ান প্রচণ্ড ব্যথা পায়। সে বলে, এটা হতে পারে না, একটা সাধারণ সোল কিংয়ের কাছে এত বেশি মেন্টাল পাওয়ার কিভাবে থাকতে পারে? মনে হচ্ছে এখন আমাকে তাকে শেষ করতেই হবে। সে তার ট্রু মার্শাল সোল ফর্ম অ্যাক্টিভেট করে এবং তার 6th সোল স্কিল সোল শেডিং হেল স্ট্রাইক দিয়ে ইউহাওর ওপর আক্রমণ করে। ইউহাও দ্রুত তার হাউডং সোর্ড অ্যাক্টিভেট করে তার ওপর আঘাত হানে। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে ভিয়ানের মার্শাল সোল ধ্বংস হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। তার অবস্থা খুব খারাপ হয়ে যায় আর সে ইউহাওর দিকে তাকিয়ে থাকে। ইউহাও তখন তার হাউডং টেকনিক অ্যাক্টিভেট করতে শুরু করে, যার ফলে তার চুল সাদা হয়ে যায়। তার মনে হয় যেন ওয়াং ডং তার সাথে মিলে টেকনিক অ্যাক্টিভেট করছে, কিন্তু হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায়। এরপর ভিয়ান তার এয়ার সোল স্কিল এয়ার সোল রিটার্ন দিয়ে ইউহাওর ওপর আক্রমণ করে, কিন্তু ইউহাও একের পর এক ঘুষি মেরে তাকে থামিয়ে দেয়। সে তার হাউডং পাম দিয়ে ভয়ঙ্কর আঘাত হানে। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে ভিয়ানের চিন্তা করারও সময় পায় না, আর তার শরীরের মধ্যে বন্দি সোলগুলো মুক্ত হয়ে যায়। হাউডং পামের কারণে সেখানে খুবই বিপজ্জনক এনার্জি মুক্তি পায়। শাসি তার বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছে যায়। সেই এনার্জি দেখে তারা বুঝতে পারে যে ইউহাও তার হাউডং পাম ব্যবহার করেছে, কিন্তু তারা বুঝতে পারে না ইউহাও এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। তার সোল নষ্ট হয়ে যাওয়ার কারণে ভিয়ান এক সাধারণ মানুষের মতো হয়ে যায়। মৃত্যুর আগে সে হাসতে হাসতে ইউহাওকে বলে, তোমাকে ধন্যবাদ, আজকের আগে আমি এমন স্বাধীনতা কখনো অনুভব করিনি। মাটিতে পড়তেই তার বডি নষ্ট হয়ে যায় আর সে নিজের চিন্তায় তার পরিবারের কাছে ফিরে যায়। হাউডং পাম ব্যবহার করার কারণে ইউহাওর অবস্থাও খুব খারাপ হয়ে যায়। ইয়েগুই বলে, তোমার কথা মতো কেটো আর কিউ কিউ ফ্যাংলিংকে বাঁচিয়ে ফেলেছে, সে পুরোপুরি সেফ আছে, এখন তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। শাসি ইউহাওকে বলে, তোমার 3 হাউডং টেকনিক ওয়াংডংয়ের সাথে তোমার কানেকশনের ওপর নির্ভর করে, কিন্তু ওয়াংডং তোমার সাথে নেই, তাই তোমার সোলের ওপর অনেক বেশি প্রভাব পড়ছে। তাই ভালো হবে যদি তুমি বারবার হাউডং টেকনিক ব্যবহার না করো। সানমুন এম্পায়ারের গার্ডস সেখানে আসতে শুরু করে, কিন্তু তার আগেই শাসি ইউহাওকে পিঠে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ইয়েগুই মনে মনে ভাবে, যদি কখনো ওয়াংডং জ্ঞান ফিরে পায় তাহলে ইউহাওর 3 হাউডং টেকনিক অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। গার্ড সানরাইজ সিটিতে টহল দিচ্ছিল, এতে সানশি খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ ইউহাও তার সোল পাওয়ার রিকভার করছিল। যদি গার্ডস তাদের সম্পর্কে জেনে যায় তাহলে তারা জীবিত বের হতে পারবে না। পুরো রাত ধরে সোল পাওয়ার রিকভার করার পর পরের সকালে ইউহাওর জ্ঞান ফিরে আসে। তাকে দেখে সানশি এবং বাকিরা খুবই খুশি হয়। ইউহাও তাদের কাছে ফেংলিংয়ের ব্যাপারে জানতে চায়। সানশি তাকে ফেংলিংয়ের কাছে নিয়ে যায়। ফেংলিং খুব ভয় পেয়েছিল। সে জানায় যে সোল মাস্টার্স তাকে অভিশাপ দিয়েছে আর এখন সে অক্ষম হয়ে গেছে। ইউহাও তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারো? আমরা সোল ফাইটিং কম্পিটিশনের সময় দেখা করেছিলাম। কিন্তু ভয়ের কারণে ফেংলিং নিজের সম্পর্কে সব ভুলে গিয়েছিল। ইউহাও তার স্পিরিচুয়াল আইজের সাহায্যে তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে। তার স্মৃতি ফিরে আসে, কিন্তু ভয়ের কারণে সে কিছুই বুঝতে পারছিল না। সে ইউহাওকে জিজ্ঞেস করে, যদি আমি ফেংলিং হই তাহলে তুমি কে? ইউহাও নিজের পরিচয় দিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো সানমুন এম্পায়ার সব সেক্টর একাডেমির মেম্বার্সদের কোথায় বন্দি করে রেখেছে? ফেংলিং ভ্যান এবং পুরনো ঘটনাগুলো মনে করে ভয়ে কাঁপতে থাকে। সে বলে,
ওরা আমাকে অনেক মারধর করেছে আর নির্যাতন করেছে, এমনকি আমাকে এমন মেডিসিন খাইয়েছে যার কারণে আমার চেস্ট মেয়েদের মতো হয়ে গেছে। এখন আমি না ছেলে না মেয়ে। ওই ইভিল সোল মাস্টার আমাকে প্রতিদিন মারত আর ছোট বাচ্চাদের অপহরণ করতে বাধ্য করত। চিউকিউ তার কাছে তার মামের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ফেংলিং ভয়ে কিছুই বলতে পারছিল না। সে ভায়ানের ভয়ে বারবার ক্ষমা চাইতে থাকে। ইউহাও বলে, তোমার চিন্তা করার দরকার নেই, এখন তুমি সেফ। যারা তোমাকে কষ্ট দিচ্ছিল তারা মরে গেছে, এখন কেউ তোমাকে আর কষ্ট দেবে না। এখন তোমাকে শুধু মনে করতে হবে বাকিরা কোথায় বন্দী আছে। ফেংলিং বলে, ওরা সবাই সিটির নিচে একটা ওয়াটার প্রিজনে বন্দী। সেই প্রিজন সিটি টানেল ব্যবহার করে বানানো হয়েছে। প্রিজন সাদার্ন ওয়ালের টানেলের কাছে আছে। ইউহাও বলে, আমি জানতাম বন্দীদের আন্ডারগ্রাউন্ডে রাখা হবে। এখন বলো, ওয়াটার প্রিজনে কতজন গার্ডস আছে, আর সেখানে কি ইভিল সোল মাস্টার্সরাও আছে? ফেংলিং বলে, আমি জানি না সেখানে কতজন গার্ডস আছে, কিন্তু আমি জানি ইভিল সোল মাস্টার্স অনেক বন্দীকে তাদের কবজায় নিয়েছে। আমাকে শুধু প্রিজনের বাইরে আনা হয়েছিল। যে ইভিল সোল মাস্টার আমাকে ধরেছিল সে অনেক নির্দোষ মানুষকে মেরে ফেলেছে। নিজের সামনে মানুষ মরতে দেখে অনেক বন্দী আত্মহত্যা করে ফেলেছে, কারণ তারা ইভিল সোল মাস্টার্সের হাতে ভয়ঙ্কর মৃত্যু মরতে চায়নি। সব কথা শুনে কিউ ভয়ে কেঁপে ওঠে, তার নিজের মমের চিন্তা হতে থাকে। ফেংলিংও ভয়ে কাঁদতে শুরু করে। ইউহাও তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়, যাতে সে শান্ত হতে পারে। ইউহাও তার বন্ধুদের বলে, ফেংলিং এখন আমাদের সাথে আছে, আর আমি এক সোল ডাউলুকে মেরে ফেলেছি। এই খবর ছড়িয়ে পড়লে হোলি স্পিরিট চার্চ চুপ করে বসে থাকবে না। আমাদের বন্দীদের বাঁচানোর জন্য দ্রুত কিছু ভাবতে হবে। রাত হলেই আমরা ফেংলিং যে জায়গার কথা বলেছে সেখানে গিয়ে বন্দীদের উদ্ধার করব। সিনিয়র ব্রাদার সানশি এখন ওয়াটার টেকনিকে বেশ দক্ষ, তাই সে আমার সাথে ওয়াটার প্রিজনে যাবে। ইয়েগুইও তাদের সাথে যাওয়ার জেদ করে। ইউহাও তাকেও সাথে নিয়ে নেয়। রাত নামতেই ইউহাও, সানশি আর ইয়েগুই গার্ডসদের এড়িয়ে সাদার্ন ওয়ালের কাছে পৌঁছে যায়। ইউহাও বলে, এখানে সোল পাওয়ার ডিটেকশন সোল টুল নেই। তোমরা দুজন চারপাশে নজর রাখো। আমি আমার স্পিরিচুয়াল আইস দিয়ে এই জায়গাটা স্ক্যান করে ওয়াটার প্রিজন খুঁজে বের করার চেষ্টা করছি। শশি আর ইয়েগুই চারপাশে নজর রাখতে থাকে। ইউহাও তার স্পিরিচুয়াল আই অ্যাক্টিভেট করে পুরো জায়গাটা স্ক্যান করতে শুরু করে। পানির নিচে সে একটি ক্যানেল খুঁজে পায়, আর সে তার ডেস্টিনি আয়ের সাহায্যে নিজের পাওয়ার বাড়িয়ে টানেলটা স্ক্যান করতে থাকে। কিন্তু তার স্পিরিচুয়াল পাওয়ার অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে খুব বেশি দূর পর্যন্ত স্ক্যান করতে পারছিল না। টিয়ান ম্যাং বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ইউহাও বলে, আমি আর কতদিন তোমার সাহায্যে এগোব? এখন আমাকে নিজেই কিছু করতে হবে, না হলে সামনে গিয়ে আমি দুর্বল হয়ে পড়ব। সে নিজের স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে স্ক্যানিং রেঞ্জ বাড়ায়। শুরুতে সে টানেলটা মাত্র 50 মিটার পর্যন্ত স্ক্যান করতে পারছিল, কিন্তু পাওয়ার বাড়ানোর পর সে 300 মিটার পর্যন্ত স্ক্যান করতে সক্ষম হয়। এতে সে ওয়াটার প্রিজনের অবস্থান জানতে পারে। হঠাৎ করে গার্ডস সেখানে এসে পড়ে, কিন্তু ইয়েগুই তাদের উপস্থিতি টের পেয়ে যায়, আর সে ইউহাও ও শাসিকে নিয়ে সেখান থেকে সরে যায়। ইউহাও তার ইলিউশনারি স্কিল ব্যবহার করে গার্ডসদের বিভ্রান্ত করে দেয়, ফলে তারা কিছুই বুঝতে পারে না এবং সেখান থেকে চলে যায়। ইউহাও বলে, এটা খুবই অদ্ভুত। ওয়াটার প্রিজনের ভিতরে শত শত সোল মাস্টার্স বন্দী আছে, কিন্তু আমি কারো শরীর থেকে সোল পাওয়ার অনুভব করতে পারছি না। বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। ইয়েগুই বলে, এমন হতে পারে না যে ইভিল সোল মাস্টার্সদের দমন করার জন্য কোনো ভয়ঙ্কর মেথড ব্যবহার করছে? ইউহাও বলে, তুমি ঠিকই বলছো, ইভিল সোল মাস্টার্সদের পাওয়ার চেপে রেখেছে। আমাদের দ্রুত সেখানে গিয়ে আসল সত্যটা জানতে হবে। শাসি বলে, ওই জায়গাটা খুবই বিপজ্জনক। চারদিকে ইভিল সোল মাস্টার্স আছে। তুমি যদি সেখানে যাও আর তারা তোমার কথা জেনে যায়, তাহলে তুমি জীবিত ফিরে আসতে পারবে না। ইউহাও তার স্পিরিচুয়াল ক্লোন তৈরি করে বলে, চিন্তা করবেন না, আমি নিজে ওয়াটার প্রিজনে যাব না। এই স্পিরিচুয়াল ক্লোন সেখানে গিয়ে আমাদের সব তথ্য এনে দেবে। স্পিরিচুয়াল ক্লোন দেখে শাসি আর ইয়েগুই দুজনেই অবাক হয়ে যায়। ক্লোন পানিতে ঝাঁপ দিয়ে টানেল পেরিয়ে ওয়াটার প্রিজনে পৌঁছে যায়। সেখানে সেক্টর একাডেমির মেম্বার্সরা খাঁচার মধ্যে বন্দী ছিল, কিন্তু কোনো কারণে তারা সবাই খুব ক্লান্ত আর দুর্বল হয়ে পড়েছিল। সেখানে জোংলি ব্রাদার্সের সাথে হোলি স্পিরিট চার্চের 3rd এল্ডার আর 4th এল্ডারও উপস্থিত ছিল। 4th এল্ডার ইউমেং জিজ্ঞেস করে,
সব কিছু ঠিকঠাক চলছে তো? আমাদের কাছে প্রয়োজন অনুযায়ী মেডিসিন আছে তো? তিয়ানম্যাং বলে, আমরা পুরোপুরি প্রস্তুত। প্রতিদিন আমরা পানির ভিতরে সোল ক্রাশিং পাউডার ছিটিয়ে সব সোল মাস্টার্সদের পানির নিচে ডুবিয়ে রাখি। এই সোল ক্রাশিং পাউডারের কারণে সবার সোল পাওয়ার দুর্বল হয়ে গেছে, এমনকি টাইটেল ডোলুও এর থেকে বাঁচতে পারবে না। তাছাড়া আমরা অনেক দিন ধরে এদের খাবারও দিচ্ছি না, তাই এরা নিজেদের বাঁচানোর মতো শক্তিও পাচ্ছে না। থার্ড এল্ডার মিংলে বলে, এখন তাদের খাবার দিতে হবে, কারণ সোল ক্রাশিং পাউডারের প্রভাবে তারা কিছুই করতে পারবে না। মাস্টারের তাদের দরকার আছে, আমরা তাদের না খাইয়ে মেরে ফেলতে পারি না। ক্লোন মনে মনে ভাবে, ভালোই হয়েছে যে আমি নিজের আসল বডি এখানে পাঠাইনি। সোল ক্রাশিং পাউডারের কারণে আমিও দুর্বল হয়ে যেতাম। ঠিক তখনই শিয়াও তাও সেখানে আসে। তাকে দেখে ক্লোন অবাক হয়ে যায়। ইউমেং ইউহাওয়ের উপস্থিতি টের পেয়ে যায়। শিয়াও তাও তার ফিনিক্স চেইন ফ্লেম দিয়ে আক্রমণ করে, কিন্তু ক্লোন পানির সাহায্যে দ্রুত সরে গিয়ে পালিয়ে যায়। ইউমেং বলে, যেই ওয়াটার প্রিজনের ব্যাপারে জেনেছে সেই ভিয়ানের অদৃশ্য হওয়ার পেছনে দায়ী, কিন্তু আমি বুঝতে পারছি না সে সোল ক্রাশিং পাউডারের প্রভাব থেকে বেঁচে পালালো কিভাবে। শিয়াও টাওয়ের আক্রমণের কারণে কিছু বন্দী মারা যায় আর চারপাশে আগুন লেগে যায়। স্পিরিচুয়াল ক্লোন ইউহাওয়ের শরীরে ফিরে আসে। ইউহাও শাসি আর ইয়েগুইকে বলে, আমি বন্দীদের সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু আমাদের দুইটা বড় সমস্যার মুখোমুখি হতে হবে। প্রথম সমস্যা হল ওয়াটার প্রিজন আর পুরো টানেলের পানি সোল ক্রাশিং পাউডার দিয়ে ভরা, তাই আমরা পানির ভিতর দিয়ে সাঁতরে ঢুকতে পারব না। দ্বিতীয় সমস্যা হল ওয়াটার প্রিজনে ইভিল সোল মাস্টার্সের সাথে একজন টাইটেল ডোলও আছে, আর সবচেয়ে বড় সমস্যা হল সিনিয়র সিস্টার শিয়াও টাও সেখানে উপস্থিত। সানশি খুবই অবাক হয়ে যায়। ইউহাওয়ের পিছু নিতে নিতে শিয়াও টাও ওয়াটার প্রিজন থেকে বেরিয়ে আসে। সে এতটাই রাগান্বিত ছিল যে তার হাঁটার সাথে সাথে মাটিতেই আগুন জ্বলে উঠছিল। ঠিক তখনই ইউহাও তার সামনে এসে দাঁড়ায়। এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।